ওরে বাবারে কি গলা চলছে, কি খাইয়ে দিয়েছে। সামনে আমার বাবা শুয়ে আছে, কি করি। আমার আজকে যদি কিছু হয় এর জন্য দায়ী কে থাকবে? একমাত্র ওই মেয়েটা দায়ী থাকবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কে কাকে কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, কে কার জীবন নষ্ট করছে, ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না। হাতে কিন্তু মোবাইলটা আছে, মোবাইলে লাইভ হচ্ছে, আর লাইভে এসে শুরু করে দিয়েছে যাত্রাপালা রিয়েল লাইফের সাথে যাত্রাকে মিশিয়ে দিচ্ছে। আরে ভাই, কি তোমার কি মাথায় ছিট আছে নাকি? আমি তো বলবো তোমাকে একটা ডাক্তার ইমিডিয়েটলি দেখানো উচিত। শুধু তোমাকে না, তোমার মাকে শুদ্ধ। 3 জন বাড়িতে, 3 জন, মা, বাবা, ছেলে, 3 জনে মিলে 3টে রোল প্লে করতে দেখলাম। একজন তো আমাকে কি খাইয়ে দিয়েছে, আমি আর বাঁচবো না। এই একজন হিরো, আমাদের হিরো প্রীতম, তার বাবা সেরকম কিছু, বাবা সাদাসিধে মানুষ, ওই বলেছে হয়তো বিছানায় শুয়ে আছে চিৎ হয়ে। আর মা যদি চিৎকার না করে তাহলে কি করে আশেপাশের থেকে লোক আসবে? কি করে জানতে পারবে যে ওদের বাড়িতে হচ্ছেটা কি? যাত্রাপালায় বাইরের লোক যদি না দেখে, না আসে, তাহলে তো ব্যাপারটা ঠিক জমছে না। তো মা দৌড়দৌড়ি করছে, এ ঘর ও ঘর ছুটোছুটি করছে, এই রিমি তুই ফোন রাখ, এই কর, হ্যাঁ এই আসো গো, বাঁচাও গো, বিভিন্ন মানুষজনকে ডাকছে। তো 3 জনে মিলে 3টে রোল প্লে করছে। আচ্ছা তোমরাই বলো, কোনো ছেলের সামনে তার বাবা যদি ওরকম কোনো কিছু ধরে নিচ্ছে ওর বাবা কোনো কিছু একটা খেয়ে নিয়েছে, অসুস্থ হয়ে যদি তিনি অলরেডি বিছানায় যদি চিৎ হয়ে শুয়ে পড়ে, তার যদি ওঠার ক্ষমতা না থাকে, বা সে যদি কিছু খেয়ে যদি অসুস্থ বোধ করে, সে যদি আগে থেকেই জানতে পারে যে আমাদেরকে মারার প্ল্যান করছে, তাহলে সেই মানুষটা হসপিটালে না গিয়ে বিছানায় শুয়ে থাকবে? এটা তো প্রথম একটা প্রশ্ন। দ্বিতীয়ত, প্রীতম, তুমি যখন জানো যে তোমাদেরকে এরকম মারার চেষ্টা করছে, সেখানে তুমি দিব্যি ফোন নিয়ে লাইভে হাঁটাচলা করছো আর আজে বাজে কথা বলে বেড়াচ্ছ, অথচ নিজের বাবা যে বিছানার উপরে শুয়ে এরকম ধরে নিচ্ছে তোমার কথা অনুযায়ী যে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছে, কিছু একটা খেয়ে ফেলেছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, তুমি ছেলে হয়ে কি করে নিজের বাবাকে ওই অবস্থায় দেখে তুমি এইভাবে লাইভে এগুলো বলছো? তোমার কি প্রথম কর্তব্য এটা ছিল না বাবাকে যে কোনো অবস্থাতেই বাবাকে নিয়ে আগে হসপিটালে পৌঁছে দেওয়া? পৃথিবীর কোন ছেলেটা বাবাকে এরকম করে দেখে মোবাইলে লাইভ করতে পারে? এদিকে লাইভ করছে, মনিটাইজেশন অন আছে, সব কিছু পরেও কিন্তু লাইভ চলছে। ফিরে আসি মূল যে ঘটনাটা, সেই মূল ঘটনাটা হলো, এই 1.5 মাস মতো হবে রিমি গিয়েছে আবার প্রীতমের সাথে সংসার করতে। এত কিছুর পর এত কিছু গালাজ, কখনো এ ভালো তো ও খারাপ, কখনো ও খারাপ তো সে ভালো। এই জামাই শাশুড়িকে গাল দিচ্ছে, এই শাশুড়ি জামাইকে গাল দিচ্ছে, মানে অকথ্য ভাষায়, যত নোংরা ভাষায়, যত চরিত্রের দাগ ছিটানো, মানে ওয়াইটিটাতে এদের মতো নোংরা ভাষায় যে দুটো পরিবারকে মানে যে যা তা করে মান সম্মান মানে রীতিমতো প্লাস্টিক করে হাওয়ায় উড়িয়ে দিয়েছে এরা। মাঝখান থেকে ওই একটা মেয়ে রিমি, যাকে গুটির মতো এদিক একবার ওদিক একবার গুটির মতো ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আমরা জানি রিমির একটু মাথাটা একটু গরম, তো তাকে একটু ডাক্তার দেখানোরও সাজেশন দেওয়া হচ্ছিল, কিন্তু এরই মধ্যে রিমি যাই হোক সব কিছু ওদের মধ্যে প্যাচ আপ হয়ে যায়, গালিগালাজ বন্ধ, সব কিছু, বন্ধু বান্ধব রিমি ছেড়ে দিয়ে আবার দেখলাম প্রীতমের কাছে চলে এলো সংসার করতে। ব্যাস, কত আনন্দ, কত খুশি, জন্মদিন পালন হলো, বাইরে বেড়াতে গেল, প্রমোশন ভিডিও হ্যানা থ্যানা ভালোই চলছিল, দিব্যি ভালো চলছিল। তার মধ্যে জানা গেল রিমি নাকি ভিডিও করতে চাইছে না, মানে তার ভালো লাগছে, একটা মুডের ব্যাপার আছে ভাই, ভিডিও করতে সবসময় ক্যামেরা হাতে নিয়ে কারো ভালো লাগে। আর রিমি তো পপুলার একজন, আছে কিছুদিন না করলাম খামখেয়ালি, ইচ্ছে হলো করলো, ইচ্ছে না হলো করলো না।
মনিটাইজ চ্যানেল, এত ফলোয়ার্স কোনো ব্যাপারই না তার কাছে, যখন ভিডিও দিবে সেদিনই সব ভিউজ হয়ে যাবে, কোনো ব্যাপারই না। কিন্তু না, তাকে রোজ রোজ ভিডিও করতে হবে। ভিডিও না করলে আসবে কোত্থেকে? ভিডিও তাকে করতে হবে। এই যে বার্থডে করলো, এই যে ব্লগগুলো, তারপরে তোমার ঘোরার, তারপরে তোমার এই প্রমোশন ভিডিও, ভালোই ইনকাম হয়েছে। তা কে স্কুটি কিনেছে? তুই বউ নিয়ে সংসার করছিস, তোর কে স্কুটি কিনলো, তাতে তোর অত উতলা অত ইসে হওয়ার কি দরকারটা রে ভাই? আজকে তোর স্ত্রীকে কেউ কিছু বললে, অপমানজনক কথা বললে কমেন্ট বক্সে, তার তুমি প্রতিবাদ করতে পারো না, অথচ তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে, মানে এক্সের সাথে, তুমি তোমার এক্সের সাথে, এক্স ওয়াইফের সাথে তুমি সব যখন খুশি তখন কথা বলতে পারো, যোগাযোগ রাখতে পারো, তাই না? এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়। আজকে ওই মেয়েটাকে পরিষ্কার বোঝা যাচ্ছে কি পরিমাণে যাত্রাপালাটা কাল রাত থেকে হচ্ছে। রীতিমতো ওর মাথাটা গরম করে দিয়ে ওকে পোক করে করে ওরা নিয়ে গেছে, ওরা কোর্টে নিয়ে গেছে। কোর্টে নিয়ে গিয়ে সেখানে ডিভোর্সের কথা বলছে, যে রিমি ইচ্ছে করে এসছে ডিভোর্স দিতে। যে মেয়েটা এত কিছুর পর গেল সংসার করতে, ওই বাড়িতেই থাকলো, ওই বাড়িতে থাকার পরও কেন সে ডিভোর্স দিতে গেল কোর্টে গেল ডিভোর্স দিবে। এতই বোকা সবাই? হ্যাঁ, এতদিন হয়তো অনেকেই বোঝে নাই ব্যাপারটা, কিন্তু এখন সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে। রিমির একটু মাথাটা গরম, এটা আমরা সবাই জানি। হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলে সরল মনে, যা খুশি তাই, যেটা ঘটে গেছে, যে ওকে যা বলেছে যখন, সেটা ও ক্যামেরার সামনে এসে বলে দিচ্ছে। কখনো মার হয়ে কথা বলছে, তো কখনো প্রীতমের হয়ে কথা বলছে। প্রীতমের কাছে যখন আসছে, মাকে কি করেছে, মাকে কি বলেছে, ওর বাবা কি করেছে, বাবা কি বলেছে, সব বলে দিচ্ছে। এদিকে যখন মার কাছে যাচ্ছে, তখন আবার মাকে বলছে, ও আমাকে এই করেছে, ও আমাকে এই করেছে। নাও বোঝো ঠেলা। মানে মেয়েটাকে রীতিমতো পোক করে করে আজকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। এবারে তার থেকেও বড় যেটা নাটক আমরা দেখলাম সন্ধেবেলায়, রিমি নাকি ওদের মারতে চাইছে। ওদেরকে কি খাইয়ে দিয়েছে, বিছানায় পড়ে আছে একজনের গলা জ্বলছে, একজন চিৎকার চেঁচামেচি করে তুলপাড় কাণ্ড করছে। রীতিমতো আশেপাশের লোক আসছে দেখতে, আশেপাশের লোক তেমন আসছে না, জানে তো ফ্যামিলিটা কেমন। মা যদি এরকম হয়, মা যদি শাসন না করে, তো ছেলে আর কত ভালো হবে। ভিউজ আসছে, টাকা আসছে, টাকা তো আসছে না, এসব কিছু করে ভিউজ তো আসছে, কন্ট্রোভার্সি হচ্ছে, ফেমাস হচ্ছে আরো বেশি বেশি, কন্ট্রোভার্সি করে করেই তো ফেমাস হবে এরা। তো মায়ের তো সেটাই উদ্দেশ্য, মাও চলছে না, দেখছে যে না, একে দিয়ে, রিমিকে দিয়ে বেশ ভালোই চলছে, এখন চ্যানেলের ভিউজ হচ্ছে। মূল যে বক্তব্য সেটা হলো, রিমিকে কেউ কোনো আজে বাজে কথা বললে সেটা প্রীতম কোনো রকমের প্রতিবাদ করে না। যেটা একজন স্ত্রী সবসময় চায় যে তার স্বামী তার হয়ে কোনো প্রতিবাদ করুক, তার মান সম্মান রক্ষার জন্যে। কিন্তু প্রীতম সেটা করেনি কোনো সময়। আর একটা কথা, যেটা রিমি যখনই আসতে চেয়েছে, প্রীতম কিন্তু তাকে সানন্দে গ্রহণ করেছে। এতই যদি খারাপ হয় মেয়েটা, তাহলে তুমি কেন মেনে নেবে? এতবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরও কিসের লোভে? আর স্কুটি কিনলো একজন, আনন্দ করছো তুমি, আনন্দ হচ্ছে তোমার। স্কুটি কেনা যার কাছে নাকি পয়সাই ছিল না। রিমি আর প্রীতমের সম্পর্কটা ভাঙার জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিভিন্ন জনকে দায়ী করছে। যারা আসল ঘটনাটা জানে, যারা ওদের একদম সংস্পর্শে থাকে, তারা বিভিন্নভাবে নিজেদের ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, সবচেয়ে মূল বক্তব্য যেটা, যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন ঠিক থাকে, তাহলে কিন্তু বাইরের কোনো তৃতীয় ব্যক্তির কোনো প্ররোচনাই তাদের সম্পর্ককে কখনোই ভাঙতে পারে না। এটা প্রীতম ইচ্ছে করে ক্রিয়েট করেছে, এবং সে রিমির সাথে এই যে সমস্ত ঝামেলা তৈরি করে মেয়েটাকে অপদস্থ করে মেয়েটাকে পুরো শেষ করে দিতে চাইছে, আর কিছুই না। তো দেখা যাক এখন নেক্সট কি হচ্ছে। তবে সঙ্গীতাদি আইনজীবী, তিনিও আছেন পাশে। আর সবাই এখন বুঝতে পেরেই গেছে আসলে কালপিটটাকে, যে কালপিট, তুমি এখন থেকে কিন্তু একটু সাবধান হয়ে যাও। কারণ একটা মেয়েকে এইভাবে বাড়িতে রেখে টর্চার করা, মেন্টালি টর্চার করা, আর বারবার বলছে আমি গায়ে হাত তুলবো না, গায়ে হাত তুলি না, এই যে মেন্টালি যে টর্চার করা, সেটা কিন্তু কিছু কম নয়, সেটা আরও বেশি সাংঘাতিক, বেশি অপরাধপ্রবণ।
তো দেখাই যাক আমাদের কি হচ্ছে নেক্সটে। এই যে এরা যে যাত্রাপালা শুরু করেছে, এই যাত্রাপালাটা কিভাবে এন্ড হচ্ছে এর, সেটাই দেখা যাক।